ওকে, আজকে আমরা তাহলে লাস্ট ক্লাস আমরা যেখানে শেষ করছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে শুরু করব। মানে আমরা বলছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সবচেয়ে বড় ডিসকাশন, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ অনেক অনেক ইম্পর্টেন্ট। অ্যাডভার্বিয়াল ক্লজের পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে কেন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা সাধারণত যে ধরনের কমপ্লেক্স সেন্টেন্সগুলো লিখতে যাই এগুলো মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো কিভাবে লিখে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা মোটামুটি অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে এটা বুঝতে যদি চাই তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ আমাদেরকে জানতে হবে। এখন একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা পূর্বে পড়ছি যে ম্যানার, প্লেস এবং হচ্ছে টাইম, এই জিনিসগুলো বোঝাইলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছি যে আরো কিছু জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ জিনিসগুলোকে বুঝতে পারি। আমরা সংক্ষেপে বললে RPECC, ট্রিপল সি। আর দিয়ে হচ্ছে রিজন, পি দিয়ে হচ্ছে পারপাস, আর ই দিয়ে হচ্ছে মেনলি কজ এন্ড ইফেক্ট। আমরা ই দিয়ে মনে রাখবো, এটা কজ এন্ড ইফেক্ট বোঝায় যে পার্টটা, ওই পার্টটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কন্ডিশন, শর্ত যেটা বোঝায়, কন্ট্রাস্ট, কম্পারিজন, এই জিনিসগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ আকারে ব্যবহার হয়। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি ভাই। ভাই ওকে, শুনতে পাচ্ছি। ওকে, ফ্যান্টাস্টিক। মেইনলি আমরা এখন দেখবো তাহলে আমরা যখন একটা বাক্যে একটা খেয়াল করে দেখবেন, আমরা যখন একটা বাক্য ব্যবহার করি তখন কিন্তু আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স যখন ব্যবহার করি আমরা কিন্তু বাক্যটা কিভাবে ঘটলো, কোথায় ঘটলো, কোন সময়ে ঘটলো, কি কারণে ঘটলো, একটা ঘটনা কোন উদ্দেশ্যে ঘটলো, কারণ কি ছিল, এটার ফলাফল কি, কোন শর্তে ঘটলো, হ্যাঁ, কন্ট্রাস্ট মানে কোনো পার্থক্য আছে কিনা, কম্পারিজন, এই জিনিসগুলোই কিন্তু মেইনলি আমরা বোঝাই। খেয়াল করে দেখি এখন এই আইডিয়াস গুলাকে আমরা কিভাবে লিখি, কিভাবে ব্যবহার করি একটা বাক্যে, এই জিনিসগুলাই মূলত আমরা আজকের ক্লাসগুলোতে দেখবো, আজকের ক্লাসটাতে দেখবো। এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে যে দুইটা ক্লাস হবে সেই দুইটা ক্লাসে আমরা কভার করে ফেলবো। আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের জন্য দুইটা ক্লাস লাগবে, কারণ এই আলোচনাটা অনেক লম্বা। তো আজকে আমরা এফেক্ট পর্যন্ত শেষ করব, এন্ড দেন হচ্ছে নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা কন্ডিশন থেকে শুরু করে বাকি যে তিনটা আছে সেই তিনটা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই আসি রিজন, বা আমরা যে বুঝাই আহ, কারণ। কারণ আমরা কি দিয়ে এক্সপ্লেন করি? বিকজ, অ্যাজ, সিন্স, ফর, বিকজ অফ, এই কয়টা জিনিস দিয়ে আমরা কারণ বোঝাই। পারপাস আমরা কি দিয়ে ব্যবহার করি? সো দ্যাট, এটা ব্যবহার করে আমরা পারপাস বা উদ্দেশ্য বর্ণনা করি কোনো একটা ঘটনা। আর আরেকটা হচ্ছে ইফেক্ট, সো দ্যাট, সো অ্যাডজেক্টিভ দ্যাট, সো অথবা সাচ অ্যাডজেক্টিভ দ্যাট, এইটা ব্যবহার করে আমরা এফেক্ট বুঝাই কোনো একটা জিনিস। তো চলেন দেখি এই জিনিসটা কিভাবে অ্যাকচুয়ালি ফাংশন করে। প্রথমে আসেন রিজনের ক্ষেত্রে, হ্যাঁ। এখন রিজন আসলে মানে কি? ধরেন আমরা একটা বাক্যের মধ্যে একটা কারণ ব্যবহার করতেছি। এই ক্লাসটা কিন্তু আপনাদের রাইটিং এর জন্য খুব খুব জরুরি। ধরেন একটা আমরা আহ, কারণ ব্যবহার করতেছি বা কারণ বলতে চাচ্ছি কোনো একটা ইনসিডেন্টের, তাহলে এই যে কারণটা আমি ব্যবহার করছি, এটা কেন ব্যবহার, এই কারণটা আমি কিভাবে লিখি, কি কি ওয়ার্ড দ্বারা আমরা কারণটাকে ইন্ট্রোডিউস করি? প্রথমত বিকজ দিয়ে ইন্ট্রোডিউস করি, এস দিয়ে ইন্ট্রোডিউস করি, হুম, সিন্স দিয়ে ইন্ট্রোডিউস করি, ফর দিয়ে ইন্ট্রোডিউস করি, বিকজ অফ দিয়ে ইন্ট্রোডিউস করি, তাই না? হুম, ওকে, তাহলে দেখেন, এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে একটা কনফিউশন আপনাদের লাগতে পারে যে অ্যাজ এবং সিন্স এবং ফর, ফর মানে তো জন্য, অ্যাজ বলতে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যেহেতু, মানে ছোটবেলা থেকে অ্যাজ, যেমন অর্থে আমরা অ্যাজ পড়ছি। সিন্স হচ্ছে আমরা অনেক সময় যে কোন একটা কাজ থেকে শুরু হয়েছে এরকম অর্থে ব্যবহার করছি। কিন্তু এই যে অ্যাজ, সিন্স, ফর, এই তিনটাই কিন্তু কারণ অর্থে ব্যাপক হারে ব্যবহার করা হয় ইংরেজি ভাষায়। তাহলে কখন আসলে কোন শব্দটা ব্যবহার করতে হয়? আমরা জানি যে ল্যাঙ্গুয়েজের একটা কমন ফেনোমেনা হচ্ছে বা কমন একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যেহেতু একটা নতুন শব্দ, সমার্থক হইলে ওই শব্দটা দ্বারা একটা নতুন কনসেপ্ট বোঝায়, নতুন কিছু একটা জিনিস বোঝায়। তাহলে আমরা যখন বলছি বিকজ, ফর, অ্যাজ, সিন্স, এই জিনিসগুলো দ্বারা কারণ বোঝায়, তাহলে
কখন কোন কারণ বোঝায় বা কখন কোন শব্দটা আমরা ব্যবহার করব। সবসময় মাথায় রাখবেন বিকজ এবং ফর এইটা হচ্ছে কারণ যেখানে গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতে বিকজ এবং ফর ব্যবহার করা হয়। আর অ্যাজ সিন্স যেখানে কারণ নয় ফলাফলটা গুরুত্বপূর্ণ সেখানে ব্যবহার করা হয়। আমরা কয়েকটা ওয়ার্ড সেন্টেন্স দেখি। ধরেন এই সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছি, বিকজ কেননা আই ওয়ান্টেড টু মিট হিম। আই ওয়েন্ট দেয়ার বিকজ আই ওয়ান্টেড টু মিট হিম। চিন্তা করেন তো এই যে পুরো সেন্টেন্সটা, এই সেন্টেন্সটায় কোন জিনিসটা মোর আমরা ফোকাস করছি সবচেয়ে বেশি? কেউ বলতে পারবেন? একটু চিন্তা করে দেখেন তো এই সেন্টেন্সটাতে কোন জিনিসটা ফোকাস করছি আমরা? I wanted to meet him. হ্যাঁ, আমরা কারণটাকে ফোকাস করছি। আমরা একটা কারণ বলতে চাচ্ছি যে আমি সেখানে গিয়েছি, আমি কিন্তু মূল কথা এটা না যে আমি সেখানে গিয়েছি। আমার মূল কথা হচ্ছে যে আমার এখানে একটা কারণ আছে পুরো কাজটা করার। এই কাজের কারণটা কিন্তু আমাদের এই সেন্টেন্সে ইম্পর্টেন্ট। সেম গোস ফর দ্য সেকেন্ড সেন্টেন্স, আই ওয়েন্ট দেয়ার ফর আই ওয়ান্টেড টু মিট হিম। আমি সেখানে গিয়েছি কারণ আমি তার সাথে ব্যবহার করতে চাই। এখন তাহলে বিকজ এবং ফর এর মধ্যে পার্থক্য কি? দুইটাই যেহেতু কারণকে গুরুত্বপূর্ণ আকারে দেখাচ্ছে। বিকজ এবং ফর এর মধ্যে পার্থক্য হচ্ছে বিকজ একটা ফর্মাল নর্মাল সেন্টেন্সে ব্যবহার করা হয়, আর ফর এটা হচ্ছে একটু কাব্যিক, একটু সাহিত্যিক অর্থে আমরা ব্যবহার করি। আই ওয়েন্ট দেয়ার ফর আই ওয়ান্টেড টু মিট হিম। আপনি শেক্সপিয়ারের সাহিত্য পড়লে দেখবেন বিকজ এর জায়গায় ফর ব্যবহার করতেছে ব্যাপক। তো এটা একটু কাব্যিক ভাইব দেয় আমার ল্যাঙ্গুয়েজে। তো বিকজটা আমরা ফর্মাল রাইটিং এ ব্যবহার করব, ফরটা সাধারণত ফর্মাল রাইটিং এ কারণ অর্থে আমরা কম ব্যবহার করি। আচ্ছা, এই সেম কথাটাই যদি আমরা একটু বলি, অ্যাজ আই হ্যাভ গন দেয়ার আই মেট হিম। আচ্ছা বলেন তো এই যে পুরো কথাটা বলা হইলো এখানে কোন জিনিসটাকে আমরা মেইনলি ফোকাসে রাখতেছি? কোন পার্টটা, কোন কথাটা আমাকে সবচেয়ে বেশি নোটিস করাচ্ছে এই সেন্টেন্সটা? As I have gone there. Yes. না, এইটা কিন্তু দেখেন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে অ্যাজ আই হ্যাভ গন দেয়ার এইটাতে শব্দগুচ্ছগুলো বেশি, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে এটা মনে হয় মূল কথা। কিন্তু মূল কথা হচ্ছে আই মেট হিম। যেহেতু আমি সেখানে গিয়েছি, আমি তার সাথে দেখা করে, আমার তার সাথে দেখা হয়েছে। সিন্স ইট ইজ রেইনিং উই কুডন্ট গো আউটসাইড। আমি মূলত বলতে চাচ্ছি যে আমি আউটসাইডে গিয়েছি, আমি তার সাথে দেখা করেছি, কিন্তু এটা কেন করেছি? সিন্স ইট ইজ রেইনিং, যেহেতু এটা বৃষ্টি পড়ছে। অ্যাজ আই হ্যাভ গন দেয়ার, যেহেতু আমি সেখানে গিয়েছি, দ্যাটস ওয়াই আই মেট হিম। তাহলে চিন্তা করে দেখেন। আচ্ছা ভাই, হুম। এখানে যে সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল সেখানে তো বলতেছে যে আই ওয়ান্ট দেয়ার, আমি গিয়েছিলাম কারণ আমি তার সাথে দেখা করব, অর্থাৎ উদ্দেশ্যটাই ছিল তার সাথে দেখা করা। হুম। কিন্তু এখানে তো মনে হচ্ছে এমনটা বোঝায় যে যেহেতু আমি সেখানে গিয়েছিলাম তার সাথে আমার দেখা হয়েছে, না হয়তো হ্যাঁ, আনএক্সপেক্টেডলি দেখা হয়েছে, তার সাথে এটা আমার দেখা বোঝাচ্ছে না? হয়েছে। হ্যাঁ, তার সাথে আমার দেখা, জানিস, আমি তো বলতেছি না যে এই সেন্টেন্স গুলার মিনিং এটা এটা ডিফারেন্ট সেন্টেন্স, এটা কিন্তু ডিফারেন্ট এখানে সেন্টেন্স। ফোকাসটা কি আই মেট হিম এর দিকে নাকি হ্যাঁ, এটার আই ফোকাস হ্যাভ হচ্ছে গন আই দেয়ার? মেট হিম এর দিকে। অ্যাজ আই হ্যাভ গন দেয়ার আই মেট হিম। এখানে একটা কারণ আছে, আমি যে তার সাথে দেখা করছি এটার একটা কারণ আছে। এটা আপনি সবচেয়ে ভালো বুঝবেন আপনি যদি ফিল্ম দেখেন। কারণ ফিল্মের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে যে তুমি তার সাথে কিভাবে দেখা করছো, বা তার সাথে দেখা করা নিয়ে কথা হচ্ছে। সেখানে দেখবেন যে এই দেখা করার কারণটার জন্য এই অ্যাজ, সিন্স এই জিনিসগুলা ব্যবহার করা হয়। সিন্স ইট ইজ রেইনিং উই কুডন্ট গো আউটসাইড। তো এই ব্যাপারগুলোতে হয় কি ফলাফলটাকে মোর ইম্পর্টেন্স দেওয়ার জন্য, কারণটাকে গৌণ আকারে দেখানোর জন্য, বা কারণটা এখানে মানে যেখানে একটা একটা কারণ আছে বাট ফলাফলটা বেশি ইম্পর্টেন্ট, ফলাফলটা আমার কাছে বেশি জরুরি এই কনভারসেশনে নিয়ে আসা বা এই রাইটিং এ নিয়ে আসা, এই তখন কিন্তু আমরা অ্যাজ সিন্স এই জিনিসগুলাকে কারণ পার্টের জন্য রেখে ফলাফলটা কি হয়েছে, মূলত কি ঘটছে, এই জিনিসটাকে এক্সপ্লেন করি। বোঝা গেছে? ইংরেজি সাহিত্যে ব্যাপারটা কিভাবে ব্যবহার করা হয়, এমফাসিস দেওয়া হয়। মানে বিকজ এবং ফর হচ্ছে কারণে এমফাসিস দেয়, আর অ্যাজ এন্ড সিন্স কারণ এক্সপ্লেইন করে বাট এমফাসিস দেয় হচ্ছে ফলাফলে। এটার সাথে রিলেটেড কিছু গ্রামার আছে। গ্রামারটা হচ্ছে
বিকজ অ্যাজ সিন্স এর পরে সবসময় ক্লজ হবে, কিন্তু যেমন হচ্ছে হি ওয়াজ ওয়ারিড বিকজ ইট ওয়াজ ইট হ্যাড স্টার্টেড টু রেইন। হি ওয়াজ ওয়ারিড বিকজ ইট হ্যাড স্টার্টেড টু রেইন। সে ওয়ারিড হয়েছে, কিন্তু কেন ওয়ারিড হয়েছে এই জিনিসটা এখানে খুব ইম্পর্টেন্টলি দেখা হচ্ছে, এমফাসিস দেওয়া হচ্ছে। ইট হ্যাড স্টার্টেড টু রেইন, দেখেন এখানে একটা ক্লজ আছে। বাট when it comes to because of এর পরে সব সময় নাউন ফ্রেজ বসে, এটা মাথায় রাখবেন। because of এর পরে অলওয়েজ নাউন ফ্রেজ বসে। হি ওয়াজ ওয়ারিড বিকজ অফ দ্য রেইন, বিকজ অফ দ্য রেইন হ্যাজ স্টার্টেড, এই কথা বলা যাবে না। বুঝতে পারছেন কোন কথাটা বলা যাবে না? বিকজ অফ দ্য রেইন হ্যাজ স্টার্টেড, এরকম একটা ক্লজ এখানে ইন্ট্রোডিউস করা যাবে না। তাহলে বিকজ অফ এর পরে অলওয়েজ আমাকে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, বিকজ অফ দ্য রেইন, এভাবে বলতে হবে। আমি এখানে কোনো ক্লজ ইন্ট্রোডিউস করতে পারবো না, আমাকে ফ্রেজ ব্যবহার করতে হবে। গেল এটা। অ্যাডভার্বিয়াল ক্লজ, এরপরে বুঝতে পারছেন তো না আমাদের রিজনটা সবাই? রিজন এন্ড রিজন আজকে কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ আকারে ব্যবহার করা হয়, আই গেস বুঝতে পারছেন। এরপর হ্যাঁ। আসেন পারপাস। পারপাস এক্সপ্লেন করতে আমরা আহ, যে ক্লজটা ব্যবহার করি সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে দেখবো। এখন এই যে পারপাসটা আমি ব্যবহার করতেছি, এটা আমরা কি দিয়ে বোঝাই? উদ্দেশ্য আমরা বোঝাই সো দ্যাট দিয়ে। সো দ্যাট এর একটা সিম্পল গ্রামার আছে, এই গ্রামারটা হচ্ছে এখানে আছে। সো দ্যাট এর একপাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে মানে যদি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এখানে একটাই হবে, তাহলে সো দ্যাট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেখানে উইল ক্যান মে হবে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি পাস্ট টেন্সে হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সো দ্যাট অংশটা would could might হবে। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে নিলয় ইজ প্র্যাকটিসিং দ্য গিটার। তাহলে নিলয় ইজ প্র্যাকটিসিং দ্য গিটার, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো দ্যাট দিয়ে এরপরে শুরু হয়েছে হি ক্যান প্লে ফর দ্য ড্যান্স, এখানে ক্যানটা চলে আসছে। উইল ক্যান মে ফর দ্য ড্যান্স, এই জিনিসটা চলে আসছে। ওকে, তাহলে এখন হি স্টাডিড ভেরি হার্ড, এই কথা যদি আমি বলি, আমি যদি এখানে পাস্ট ব্যবহার করি, সো দ্যাট হি কুড পাস দ্য টেস্ট, এখানে আবার কুড ব্যবহার হবে, কিন্তু বুঝা গেল? এইভাবে করে আমরা পারপাস, পারপাসের জন্য আমরা কোনটা ব্যবহার করি? সো দ্যাট ব্যবহার করি। আমরা এইভাবে করে ব্যবহার করব। এবার আসেন অ্যাডভার্বিয়াল ক্লজে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কজ এন্ড ইফেক্ট। একটা সেন্টেন্সে আপনি একটা কজ এবং একটা ইফেক্ট এটা বর্ণনা করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পারপাস মানে উদ্দেশ্য, আমি একটা কাজ কেন করছি। আর কজ এন্ড ইফেক্ট মানে হচ্ছে একটা কাজ আহ, ঘটছে এবং সেটার কারণ, সেটার ফলাফল কি হচ্ছে সেটা বোঝানো হচ্ছে। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ, অনেকে গুলায় ফেলে সো দ্যাট এবং এই যে এই কজ এন্ড ইফেক্ট সেন্টেন্সের মধ্যে গুলায় ফেলে। এখন সো দ্যাটটা কি বললেন ভাই? সো দ্যাট হচ্ছে মানে পারপাস। হ্যাঁ, পারপাস উদ্দেশ্য, যেমন হি স্টাডিড ভেরি হার্ড, সে কেন অনেক পড়াশোনা করেছিল যেন সে পাশ করতে পারে। এটা কিন্তু এফেক্ট না, এখানে এফেক্ট বোঝা কিন্তু যাচ্ছে এটা না তো আমরা একটা কজও। দেখেন এখানে কজ কখন হয়? যখন ঘটনাটা ঘটে যায়। কিন্তু এখানে ঘটনাটা ঘটে গেছে, সে পাস পাস করে ফেলছে, এই কথা কিন্তু আমরা জানি না। বুঝতে পারছেন? নীল ইজ প্র্যাকটিসিং গিটার সো দ্যাট হি ক্যান প্লে ফর দ্য ড্যান্স, সে কি প্লে করছে এটা কি আমরা জানি? ঘটনা কি ঘটে গেছে? ঘটনাটা কিন্তু ঘটে নাই। তো ঘটার আগ পর্যন্ত এটা উদ্দেশ্য, জাস্ট সে একটা কাজ একটা উদ্দেশ্য করে করছে, এই জিনিসটা বোঝানো হচ্ছে। কিন্তু যখনই কজ এন্ড ইফেক্টে আমরা চলে আসব, তখন আমরা দেখবো যে একটা কজের কারণে একটা কাজ ঘটে গেছে ইফেক্ট আকারে, এটা জাস্ট উদ্দেশ্যের মধ্যে আর সীমাবদ্ধ নাই। একটু আমরা দেখি তাহলে এই জিনিসটা আমরা কিভাবে এক্সপ্লেন করি। এক্সপ্লেন করি সো অথবা সাচ দিয়ে, সো অথবা সাচ ডট ডট দ্যাট। এখন এই ডট ডট ঠিক কি কি বসে, এটাই হচ্ছে আমাদের মেইন গ্রামার। তো দেখেন এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সামথিং, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। তারপরে সো এবং হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বসতে পারে, এবং দ্যাট
দ্যাট যুক্ত ক্লজটা বসে, এবং এই দ্যাট যুক্ত ক্লজটাই কিন্তু আমার মেইনলি সাবঅর্ডিনেট ক্লজ। যেমন দ্য সোপ্রানো sang so well that so well that মানে so well, এইখানে ওয়েলটা কি আকারে ব্যবহার হচ্ছে? এখানে ওয়েলটা একটা Adjective. অ্যাডজেক্টিভ আকারে আহ, আহ, ad- মানে কি বলা যায়, অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করবো কিসের জন্য? কজ এন্ড ইফেক্ট, এই মিনিং দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে অ্যাডভার্ব আকারে ব্যবহার হচ্ছে, আসলে মূলত এটা অ্যাডজেক্টিভ আকারে না, এটা আমি একটু গোলায় যাচ্ছিলাম। অ্যাডভার্ব আকারে ব্যবহার হচ্ছে। আচ্ছা, টেরি র্যান সো ফাস্ট, ফাস্ট এটাও কিন্তু অ্যাডভার্ব আকারে ব্যবহার হচ্ছে, সো ফাস্ট দ্যাট। তারপরে দেখেন প্রথমটা কি, হি ব্রোক দ্য প্রিভিয়াস স্পিড রেকর্ড, আর এখানে শি রিসিভড স্ট্যান্ডিং ওভেশন। স্ট্যান্ডিং ওভেশন মানে হাততালি দেয় না, দাঁড়ায় হাততালি, এটা। তো সোপ্রানো এত ভালো গাইছে, এত ভালো গাইছে যে তারা দাঁড়ায় একটা স্ট্যান্ডিং ওভেশন পাইছে, সবাই অনেক তালি দিচ্ছে, হাততালি দিচ্ছে। টেরি এত জোরে ফার্স্ট করছে, দৌড়াইছে, যে ওর প্রিভিয়াস যত রেকর্ড আছে সেটা ভেঙে ফেলছে। তাহলে দেখেন এগুলা কি দৌড়াইছে, এটা কি উদ্দেশ্যের কথা বলতেছে? প্রিভিয়াস রেকর্ড ভাঙার বলতেছে না, কিন্তু ভাঙা ফেলছে, ঘটনাটা ঘটে গেছে, ইফেক্টটা ঘটে গেছে, এটাকে বোঝানো হচ্ছে। স্ট্যান্ডিং ওভেশন পেয়ে গেছে, এটা বোঝানো হচ্ছে, এখানে কিন্তু উদ্দেশ্য না, ঘটে গেছে এটা। কারণ আমি যখন এরকম কজ এন্ড ইফেক্ট বোঝাতে যাবো, তখন আমি সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দ্যাট দিয়ে আমি কজ এন্ড ইফেক্ট বোঝাবো। ভালো গান গাওয়ার কারণে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে, অনেক জোরে দৌড়ানোর কারণে প্রিভিয়াস পূর্ব সকল রেকর্ড ভেঙেছে, এটাকে আমরা বোঝাবোই সো ওয়েল দ্যাট। ঠিক আছে, অথবা সো ফাস্ট দ্যাট, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব দিয়ে, সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্যাট দিয়ে। আচ্ছা ভাই, বুঝতে এখানে পারছি? এগুলো হ্যাঁ। তো দেখতে অ্যাডজেক্টিভ মনে হয়, এটা অ্যাডভার্ব কিভাবে হলো? ওয়েল, ওয়েল, ফার্স্ট, এগুলো তো একটা বোঝায় না, গুড হচ্ছে গুণ বা। অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে ও আচ্ছা, অ্যাডজেক্টিভ। এটা গুডের ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, ওয়েল হচ্ছে যে এখানে জিনিসটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে আহ, কিভাবে বলবো বলেন, একটা সেন্টেন্স যদি আমি বলি, শি ইজ ভেরি ওয়েল বিহেভিং গার্ল। খেয়াল করেন, ওয়েল বিহেভিং গার্ল, শি ইজ আ ভেরি ওয়েল বিহেভিং, হুম, দেখেন বুঝেন আর কি, ওয়েল বিহেভিং গার্ল, জি লিখলাম। তাহলে দেখেন এখানে আচ্ছা ভাই, এখানে গার্লকে বিহেভিংটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অবশ্যই ভার্ব এটা হবে? অ্যাডজেক্টিভ। না না না, তাহলে ওয়েলটা হবে অ্যাডভার্ব। ভার্বটা হচ্ছে, ভার্ব টু ইজ, আর জি। গার্লকে মডিফাই করতেছে বিহেভিং, ওয়েল বিহেভিং গার্ল, ওয়েল বিহেভিং, বিহেভটা কেমন, বিহেভটা হচ্ছে ওয়েল, ওয়েল বিহেভিং গার্ল, ভেরি ওয়েল বিহেভিং গার্ল। এখানে ভেরিটাও অ্যাডভার্ব, ওয়েলটাও অ্যাডভার্ব, বিহেভিংটাও হচ্ছে আহ, এখানে অ্যাডভার্ব আকারে, অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হচ্ছে। এটা তো ওকে, বুঝতে পারছি। তাহলে যদি কেউ বলে যে শি ইজ এ গুড, ওকে না সরি, শি আই ইজ এ, এম আই এম গুড সিঙ্গার, এটা যদি বলি, তাহলে হুম, এখানে গুডটা কি ভার্ব হিসেবে নাকি? গুডটা, আই এম আ গুড সিঙ্গার, এখানে এমটা হবে ভার্ব, এম। ও, এম ভার্ব গুডটা হয়? তো অ্যাডজেক্টিভ নেই। হ্যাঁ, গুডটা ওখানে অ্যাডজেক্টিভ হবে, আই অ্যাম আ গুড, আই অ্যাম কি আ গুড সিঙ্গার, এখানে এমটা হবে ভার্ব, আর গুডটা হবে অ্যাডজেক্টিভ। আই এম আ ওয়েল সিঙ্গার বলা যায় না, বলা যায় আই এম আ ওয়েল সিঙ্গার, তার মানে এটা অ্যাডজেক্টিভের জায়গায় ফাংশন করতেছে না।
বুঝে গেছে? এটা অ্যাডভার্ব আকারে ফাংশন করতেছে। ঠিক আছে? বুঝতে জি, পারছেন? নাকি কনফিউশন আছে এখন? বুঝতে পারছি। কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব মানে এটা দেখতে মনে হচ্ছে ওয়েল ফাস্ট, এটা তো হচ্ছে কোনো একটা অবস্থান বোঝাচ্ছে বা ও কোনো ইয়া ফাস্ট বোঝায়। ফাস্ট ফাস্ট তো হচ্ছে একটা মানে হি র্যান ফাস্ট, তাই না? র্যান ফাস্ট, ফাস্ট হচ্ছে ভার্বকে মডিফাই করে। দেখেন, কোন একটা জিনিস আরেকটা জিনিসকে মডিফাই করলেই সেটা অ্যাডজেক্টিভ না। আমাকে দেখতে দেখতে হবে এটা কাকে মডিফাই করতেছে। নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ। যদি ভার্বকে মডিফাই করে সেটা কিন্তু আর অ্যাডজেক্টিভ থাকে না, এটা অ্যাডভার্ব হয়ে যায়। ফাস্ট, ওয়েল এই জিনিসগুলা অর্থাৎ ভার্বকে মডিফাই করে। ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভেরও হয় কিন্তু ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ওয়েল তো বা ফাস্ট এগুলো তো অ্যাডজেক্টিভ ওয়ার্ড না, বাই ওয়ার্ডই তো এগুলো অ্যাডজেক্টিভ না, বাই ওয়ার্ড এগুলো অ্যাডভার্ব। হি র্যান ফাস্ট, হি স্যাং ওয়েল, হি স্যাং ওয়েল, তাহলে এখানে স্যাং কে মডিফাই করছে ওয়েল, কেমন ভাবে গাইছে? ওয়েল ভাবে গাইছে। হি স্যাং গুড হয় না কিন্তু, খেয়াল রাখেন, হি স্যাং গুড হয় না, হি স্যাং ওয়েল হয়। তাহলে এখন এই স্যাংটাকে হচ্ছে মডিফাই করতেছে ওয়েল, মানে সুন্দর গাইছে। বুঝতে পারছি। তো এখানে এই জন্য স্যাংটা হচ্ছে আবার এখানে ভার্ব, তো ভার্বটাকে মডিফাই করতেছে ওয়েল, সো এখানে ওয়েলটা হবে একটা অ্যাডভার্ব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিসকাশন। আরো আপনার আরো কনফিউশন থাকলে আমি আরো উদাহরণ দিই, আপনি আমাকে বলেন, বুঝতে পারছেন? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই যেমন হি র্যান ফাস্ট, র্যান ফাস্ট, এখানে র্যানটা কেমন, কিভাবে রান করছে? ফাস্ট ওয়েতে রান করছে, এটা একটা অ্যাডভার্ব আকারে ফাংশন করতেছে এই বাক্যে, এবং এটা বাই ওয়ার্ডও ফাস্ট কিন্তু অ্যাডভার্ব। আবার ওই যে কনফিউশন, এটা যে কোন একটা কিছু সম্পর্কে কোন একটা কিছুকে মডিফাই করলেই জিনিসটাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলে দেওয়া যাবে না, দেখতে হবে কোন জিনিসটাকে মডিফাই করতেছে। নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, আর নাউন ছাড়া অন্য যে কোনো কিছুকে মডিফাই করলে সেটা আমাদের অ্যাডভার্ব হয় সাধারণত। গেল আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, কজ এন্ড ইফেক্টের আমাদের প্রথম উপায়, সো এবং সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখেন, ডু নট ইউজ এ নাউন আফটার সো, মানে এই যে এই জায়গায় কোনো নাউন ব্যবহার করা যাবে না, কোনো নাউন ব্যবহার করা যাবে না। তবে আমরা এটা করতে পারি, এখানে আরেকভাবে আমাদের এই কজ এন্ড ইফেক্ট এক্সপ্লেইন করা সম্ভব। সেটা কিভাবে? সো মেনি ফিউ প্লাস প্লুরাল কাউন্ট নাউন দিয়ে, মানে মেনি এন্ড ফিউ দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। যেমন দ্য স্মিথস, দ্য স্মিথস বলতে স্মিথ পরিবারের কথা বোঝানো হচ্ছে। হুম, দ্য স্মিথস হ্যাড সো মেনি চিলড্রেন, অনেক বেশি চিলড্রেন ছিল তাদের, হ্যাঁ, সো মেনি চিলড্রেন, দ্যাট দে ফর্মড দেয়ার ওন বেসবল টিম, তাদের এত বেশি বাচ্চা কাচ্চা ছিল স্মিথ ফ্যামিলি যে তাদের পুরো ফ্যামিলির বাচ্চা কাচ্চা দিয়ে একটা বেসবল টিম হয়ে গেছে। তাহলে দেখেন এইখানে কিন্তু সো ডট ডট দ্যাট এর মাঝখানে আমি প্রথম নিয়মে যেরকম আমরা অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ দিয়ে জায়গাটা ফিল আপ করছি, এখানে কিন্তু আমি মেনি প্লাস ফিউ, মেনি ফিউ প্লাস নাউন দিয়ে আমরা এই জায়গাটা ফিল আপ করতেছি, এবং এভাবেও জিনিসটাকে লেখা সম্ভব। I had so few job offers, few job offers, চিন্তা করছেন, that it wasn't difficult to select one। বুঝতে পারছেন জিনিসটা কিভাবে ফাংশন করতেছে? ওকে, এরপরে গেল, এখন এটা তো আমি বললাম যে মেনি এন্ড ফিউর সাথে প্লুরাল কাউন্ট নাউন বসে, এখন তাহলে কি এখানে নন কাউন্ট নাউন বসতে পারে না? নন কাউন্ট নাউনও বসতে পারে, বাট নন কাউন্ট নাউন যদি বসে তাহলে এটার আগে মাছ অথবা লিটল হবে। এইটা মনে হয় আমরা এখনো পড়ি নাই, আমরা যখন নাউন পড়বো তখন আমরা দেখবো যে অলওয়েজ নন কাউন্ট নাউনের সাথে যে মানে মডিফায়ার গুলা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাচ এন্ড লিটল, আর কাউন্ট নাউনের আগে যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেনি এন্ড ফিউ। জাস্ট এটাই নিয়ম, নন কাউন্ট নাউনের আগে আমাকে মাচ এন্ড লিটল ব্যবহার করতে হবে, প্লুরাল কাউন্ট নাউনের আগে আমাকে মেনি এন্ড ফিউ ব্যবহার করতে হবে। মেনি ফিউর পরে আমরা খুব স্বাভাবিকভাবেই জানি প্লুরাল হয়। তো এখন জিনিসটা কিভাবে ফাংশন করে? He has invested so much money, so much money, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এখন আমি কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এটা বলতে পারবো না যে হি হ্যাজ ইনভেস্টেড সো মেনি মানি, মেনি কিন্তু আমি ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হবে সো মাচ মানি।
in the project that he cannot abandon it now. তার মানে সে অনেক টাকা পয়সা ইনভেস্ট করছে যেটা অ্যাবন্ডন করতে পারতেছে না, দেখছেন? তো এখন এখানে কিন্তু একটা কজ এন্ড ইফেক্ট বলা হচ্ছে, বাট এই যে কজ এন্ড ইফেক্টটা বলা হচ্ছে, এই কজ এন্ড ইফেক্টটা বলতেছি আমি কিভাবে, কাউন্ট নাউন এবং হচ্ছে মাচ লিটল, এই মানে সো ডট ডট দ্যাট মাঝখানে মাচ লিটল এবং নন কাউন্ট নাউনের কম্বিনেশন ব্যবহার করে। গেল, এটা সহজ জিনিস। এরপরে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে। গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সো এবং সাচ। সাচ দিয়েও কিন্তু আমরা এই কজ এন্ড ইফেক্ট ব্যবহার করতে পারি। জিনিসটা কিভাবে, সেটা হচ্ছে such a adjective, so adjective a, such a adjective plus noun, so adjective a noun। জিনিসটা কেমন, সেটা হচ্ছে it was such a hot day, দেখেন such a hot day that, such a hot day that we decided to stay indoors। এখন এই সেম কথাটাকে আমরা so দ্বারা লিখতে পারি। it was so hot a day that, so hot a day that we decided to stay indoors। তার মানে আমরা গরমের কারণে বাসা অবস্থান করছি, কজ এন্ড ইফেক্ট আছে। এই কথাটাকে আমি লিখতেছি সো এন্ড সাচ দিয়ে। তো এখন ব্যাপারটা কিভাবে ফাংশন করতেছে, সবসময় মাথায় রাখবেন সাচ আ হট ডে, মানে এই কথাটাকে অলওয়েজ মাথায় রাখবেন। আর সো হট আ ডে, সো দিয়ে যখন আমি বলবো অ্যাডজেক্টিভ এবং নাউন একত্রে ব্যবহার করতে হবে আমাকে। হুম, তখন আমি কি ব্যবহার করব, এটা ব্যবহার করব নাউনের আগে। আর সাচ যখন ব্যবহার করব তখন আমি এটা ব্যবহার করব নাউন এবং অ্যাডজেক্টিভের আগে। সাচ আ হট ডে, সো হট আ ডে, দ্যাট। আচ্ছা, এই ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? এটা তো ভাই এমনি মানে শুনতেই বোঝা যায় যে সাচ এ সাচ এ গুড গুড বয়, তারপরে ভাই হুম, বলেছে সাচ আ গুড বয়কে আবার সো গুড আ বয়ও লেখা যায়। সো এ গুড, এটা তো হয় না মানে সো রুলস মনে গুড, থাকে না, কিন্তু এগুলো সো তো এমনি শুনলেই বোঝা যায় যে এটা সো হয় না। গুড আ বয়। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের আমি কেন বলতেছি, এই জিনিসগুলো বলতেছি এই জন্য না যে আপনারা এই জিনিসগুলা জেনে এই জিনিসগুলো থেকে গ্রামারটাকে মাথায় রাখবেন। আপনারা এই জিনিসগুলো থেকে সেন্টেন্সের স্ট্রাকচার মাথায় রাখবেন, যে একটা মিনিং দেওয়ার জন্য সেন্টেন্স গুলাকে কত ভাবে লেখা যায়, কত ভাবে সাজানো যায়। তো এখন এই জিনিসটা প্র্যাকটিস করার উপায় কি, বাসায় প্র্যাকটিস করার উপায় হচ্ছে যখনই আপনি এরকম কজ এন্ড ইফেক্ট লিখতে যাবেন, আপনি এই স্লাইডটা খুলবেন, খুলে দেখবেন যে এই সেম জিনিসটাকে কি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে লেখা যায়। একটা সার্টেন মিনিং দেওয়ার জন্য, অ্যাডভার্বিয়াল মিনিং দেওয়ার জন্য একটা সেন্টেন্সকে কোন ওয়ার্ডস গুলো ব্যবহার করে, কোন স্ট্রাকচার ব্যবহার করে আমি লিখতে পারি, তাহলে দেখবেন আপনার লেখার কোয়ালিটি বাড়তেছে, কমপ্লেক্স সেন্টেন্স লেখার কোয়ালিটি বাড়তেছে ইন আ গ্রামাটিক্যালি অ্যাকুরেট ওয়ে। তাহলে আচ্ছা, তাহলে কি হবে আমাদের, সো সাচ এ হট ডে দ্যাট, আর সো হট আ ডে দ্যাট উই ডিসাইডেড টু স্টে ইনডোরস। আচ্ছা, গেল হচ্ছে আমার এইটা। এরপরে ধরেন এতক্ষণ ধরে আমরা যে কম্বিনেশন গুলা পড়ছি, এই কম্বিনেশনে অ্যাডজেক্টিভ এবং নাউনের কোনো কম্বিনেশন কিন্তু আমরা পড়ি নাই। খেয়াল করে দেখেন, আমরা সর্বপ্রথম যে কম্বিনেশনটা পড়ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুই পাশে সো দ্যাট। এরপরে বললাম ফিউ মেনি, এরপরে হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন আর দুই পাশে সো দ্যাট। এরপরে বললাম মাচ লিটল নন কাউন্ট নাউন, দুই পাশে সো দ্যাট। এরপরে পড়লাম এ অ্যাডজেক্টিভ এন্ড সিঙ্গুলার কাউন্ট নাউন, এরপরে অ্যাডজেক্টিভ এ, এ সহ আছে।
কিন্তু যদি শুধুমাত্র অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে সেইটার স্ট্রাকচারটা কেমন হবে সেটা হলো এরকম। তখন আপনি সো আর ব্যবহার করতে পারতেছেন না, আপনি সাচ ব্যবহার করতে হবে। আপনি কখনো বলতে পারবেন না শি হ্যাজ সো এক্সেপশনাল অ্যাবিলিটিস দ্যাট এভরিওয়ান ইজ জেলাস অফ হার। এই কথাটা আপনি বলতে পারবেন না। আপনাকে বলতে হবে শি হ্যাজ সাচ এক্সেপশনাল অ্যাবিলিটিস দ্যাট এভরিওয়ান ওয়াজ জেলাস অফ হার। বোঝা গেছে? এখানে এখানে মনে রাখার জিনিসটা কোথায়, এখানে কিন্তু সো হবে না, যেখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ এর নাউন আছে সেখানে সো হবে না, সেখানে সাচ হবে। পরীক্ষার খাতায় আপনি যখন লিখতে যাবেন, বিশেষ করে ভালো মানের পরীক্ষা যেগুলো, সেই পরীক্ষাগুলোতে আপনাকে এই জায়গায় একটা সো বসায় দিবে, বলবে নিচের কোন সেন্টেন্সটি সঠিক, সঠিক নয়। তো আপনি তো সাধারণভাবে এটা উপেক্ষা করে যাবেন, শি হ্যাজ সো এক্সেপশনাল অ্যাবিলিটিস দ্যাট, আমার কাছে মনে হয় যে আরে এটা তো সঠিক বাক্যই, কিন্তু এটা সঠিক বাক্য না, আমাকে বলতে হবে শি হ্যাজ সাচ এক্সেপশনাল অ্যাবিলিটিস দ্যাট। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাকে এই কজ এন্ড ইফেক্ট বোঝাইতে সো সাচের মাঝখানে যদি আমার শুধুমাত্র নাউন এন্ড অ্যাডজেক্টিভ থাকে, তাহলে যদি এ না থাকে তাহলে আমি তার আগে সাচ বসাবো। বোঝা গেছে? এখানে সো বসাইলে কিন্তু ভুল হবে। আচ্ছা, এটা গেল। কন্ডিশনাল ইফ। কন্ডিশনাল ইফ আসলে অনেক লম্বা আলোচনা। আজকে যদি আমি কন্ডিশনাল ইফ শুরু করি 1 ঘন্টারও বেশি চলে যাবে। তো আমরা আজকে অর্ধেক পড়ে রাখলাম, আগামীকাল হচ্ছে আমরা আগামী ক্লাসে, আপনারা যদি চান তাহলে আগামী কালকেই বসতে পারি, আগামী ক্লাসে আমরা পড়বো কন্ডিশনাল, অর্থাৎ ইফ কন্ডিশনাল গুলা কিভাবে ব্যবহার করা হয়। ইফ কন্ডিশনাল অনেক অসাধারণ নিয়ম আছে, অ্যাজ ইফ অ্যাজ তো, এগুলো অসাধারণ নিয়ম আছে। তো কজ এন্ড ইফেক্ট পর্যন্ত আজকে আমরা পড়লাম, এবং কজ এন্ড ইফেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই নুয়ান্স, বিশেষ করে হচ্ছে এই অংশটা। আপনার যদি শুধুমাত্র অ্যাডজেক্টিভ এন্ড নাউন থাকে তাহলে কিন্তু আপনি সো ব্যবহার করতে পারবেন না, সাচ ব্যবহার করতে হবে। তো এই পর্যন্ত যে আমরা দেখলাম আজকে, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। নেক্সট ক্লাসে আমরা কি দেখতেছি, নেক্সট ক্লাসে আমরা মূলত দেখবো এই যে ইফ কন্ডিশনাল গুলা কিভাবে ফাংশন করে, কন্ট্রাস্ট বসাইতে দো অলদো ইভেন দো কিভাবে, এই যে এইগুলা খুব ছোট নিয়ম। অ্যাজ ইফ অ্যাজ দো কম্পারিজন বোঝাইতে আসলে অ্যাজ ইফ অ্যাজ দো কিভাবে ফাংশন করে, এই জিনিসগুলো ছোট নিয়ম। মেইনলি বড় নিয়ম হচ্ছে কজ এন্ড ইফেক্ট আর কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এই তিনটা এক ক্লাস শেষ করে ফেললাম, নেক্সট ক্লাসে আমরা এই তিনটা শেষ করে আমাদের মোটামুটি গ্রামারের একটা বড় অংশ শেষ হয়ে যাবে। বড় অংশ শেষ হয়ে গেলে আমরা মোটামুটি রাইটিং এর জন্য প্রস্তুত হয়ে যাব, এন্ড দেন হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ গুলো ধীরে ধীরে ধরে শেষ করে ফেললেই আমাদের মোটামুটি গ্রামার একটা শেষ পর্যায়ে চলে আসবে। আর এছাড়াও হচ্ছে ভাই ট্রান্স, কালকে আমরা করি স্পিকিংটা। হ্যাঁ করতে পারি, আপনারা যদি চান যে গ্রামারে একটু খামতি দিয়ে স্পিকিংটা করতে, যদি করতে চান তাহলে আমরা করতে পারি। আর স্পিকিং এর জন্য আপনারা আমাকে, আমি বললাম যে আপনাদের জন্য আমি এতটা ফ্লেক্সিবল অপরচুনিটি দিয়ে রাখছি যে যে কোনো সময় আমাকে জানাইলেই কিন্তু আমি আপনাদের সাথে বসতে পারি।